বিশাল জনসমাগম বলা যেতে পারে ঐতিহাসিক উপস্থিতি এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে যে জানাজা হয়েছে সেই জানাজার পর এখন ফেরার পালা। যেই সময়টাতে আসলে এখন সবাই ফিরছে সেই সময় জুড়েও আসলে সেই শোকটা রয়েছে, সেই শোক ধারণ করে তারা ফিরছেন। হ্যাঁ, রাস্তায় প্রচুর যানজট রয়েছে, সাধারণ মানুষ আসলে পায়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু তারপরও ভেতরে তাদের একটি সান্ত্বনা যে তারা আসলে ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরেছেন। শোক সন্তপ্ত যে মানসিকতা, যে মন, সেই মনটা নিয়েই ভারাক্রান্ত হয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং রাশেদ, বেগম খালেদা জিয়াকে ধারণ করা কিন্তু আসলে একটি গর্বের বিষয়। নতুন প্রজন্ম যখন জানতে পারবে তখন তারা আসলে গর্বের সাথে স্মরণ করবে যে আমাদের একজন বেগম জিয়া ছিলেন, যিনি আসলে সাধারণ গৃহবধূ থেকে একজন রাজনীতির আইকনিক চরিত্র হয়ে উঠেছিলেন লড়াই এবং সংগ্রামের মাধ্যমে। এই বিষয়টা কিন্তু তারা ধারণ করতে পারে। একদম। আমরা তো নুসরাত সবসময় এখন বলছি এটা তারুণ্যের বাংলাদেশ, তরুণরা রাজনৈতিকভাবে ভীষণ রকম সচেতন। সেই তরুণদের ভেতরে যারা রাজনীতির ময়দানে পা রাখবেন তারা যে আইকনটাকে বেছে নিতে পারেন বেগম খালেদা জিয়া। আমরা একটু জিয়া উদ্যানে চলে যাই, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। সবশেষ খবর আমরা একটু তার কাছে জানবো। রাশেদ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আপনি জিয়া উদ্যানে আছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মানের সাথে বেগম খালেদা জিয়াকে দাফন করা হলো এবং এখনকার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যেই বাসটিতে আসলে শুরু থেকেই এসেছিলেন সেই বাসেই আবার উঠেছেন এবং সম্ভবত তিনি সেখানকার স্থান ত্যাগ করছেন। কি সবশেষ তথ্য আছে একটু যদি বলেন। যেমনটি বলছেন ঠিক সেরকমই দাফন কাজ শেষ। এখন মাত্র কিন্তু দেখলাম যে তারেক রহমান যে বাস সেটি এই মাত্রই কিন্তু আসলে উনি উঠলেন এবং বাসটি রওনা দিল। আরেকটি যেই বাস, সেই বাসে করে আসলে বিএনপি যারা নেতা কর্মীরা রয়েছেন এখনো এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বাস সর্বোচ্চ আসলে বলিফায়ার পালন সহ যত ধরনের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য তাই কিন্তু দেয়া হয়েছে। এবং এখন আসলে যে গাড়ি বহরটি রয়েছে, বহরটি যাওয়া আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু সবাই এখানে এসেছেন এবং আসার পর কিন্তু অন্তিম যাত্রার পথে তারা সঙ্গী ছিলেন। এই 4:10 দিকে কিন্তু তারা এই স্থল জিয়া উদ্যানের সেই সমাধিস্থলের সামনে এসে পৌঁছান এবং এখন আমরা কিন্তু দেখছি যারা এসএসএফ এর লোকরা আছেন তারাও কিন্তু চলে সাথে এই দাফন কার্য সম্পন্ন করার জন্য কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং কাউকে কিন্তু সেভাবে দেওয়া হয়নি। বাস এবং নেতাকর্মীদের দু একটি কিন্তু আসলে কেউ সেভাবে আসতে পারেননি। এবং এই যে রাষ্ট্রীয় সম্মাননায় অন্তিম যাত্রার পথে দীর্ঘ 43 বছরের যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের খালেদা জিয়া শেষ যাত্রা পথেও তিনি একদম রাশেদ, এক ঐতিহাসিক জানাজায় অন্তিম বিদায় নিলেন বেগম খালেদা জিয়া এবং ফেরার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। নুসরাত, যখন আসলে তারেক রহমান এবং তার পরিবারের সদস্য সহ বিএনপি সিনিয়র নেতাকর্মীরা যখন আসছিলেন তখনও তারা অন্তত এটুকু ভাবছিলেন যে শারীরিকভাবে বেগম খালেদা জিয়া তখনও আছেন তাদের সঙ্গে। ঠিক এই মুহূর্তে যখন খালেদা জিয়াকে শারীরিকভাবে নেই, কেবল আদর্শিকভাবে নিয়ে তারা ফিরে আসছেন, তখন কিন্তু একটা অন্যরকম রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে, রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে তাদেরকে ফিরতে হচ্ছে। আসলে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই লড়াইটা শুরু করেছিলেন সেটাই এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব আসলে তারেক রহমানেরই। এখন দেখার বিষয়ে পরবর্তীতে তিনি আসলে কিভাবে তার দলকে
পথ নির্দেশনা দেন, কিভাবে চান সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে, এবং বাংলাদেশের রাজনীতি আসলে কোন পর্যায়ে মোড় নেয় সেটা আসলে এখন দেখার দেখার বিষয়। বিষয়। এবং একটা বিষয় নিশ্চয় আপনি একমত হবেন নুসরাত, যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু ধাপ অতিক্রম করতে হয়। আমরা যদি শুধুমাত্র তারেক রহমানের ক্ষেত্রে বিশ্লেষণ করি, 1988 সালের গাবতলীর একটি ছোট্ট বিএনপির ইউনিট দিয়ে তার রাজনৈতিক কেরিয়ার শুরু, যেখানে তিনি একজন সাধারণ সদস্য হিসেবে ছিলেন। এরপর আমরা দেখেছি তারেক রহমানের বয়স যখন 35 বছর, বেগম খালেদা জিয়া তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, চাইলেই তিনি মন্ত্রী হতে পারতেন। তারেক রহমান সেটা হননি, রাজনীতিটা শিখবেন বলে, রাজনীতির সঙ্গে আরও জড়িত হবেন বলে। এরপর একটা বিচ্ছেদের গল্প আমরা দেখেছি, এবং যখন ফিরে এলেন মাকে হারালেন এবং বড় একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। বোধহয় তিনি আসলে সে রাজনৈতিক প্রজ্ঞার পরীক্ষাটা দিয়ে ফেলেছেন।